বিসমিল্লাহির রহমানির রহিম। ধন্যবাদ। এই দুর্লভ সংগঠন আবার দুর্লভ সংগ্রহ, এটার প্রতি দিয়ে স্বাধীনতা যুদ্ধের অর্ধ শতাব্দী পরে এসে যে মুক্তিযুদ্ধের চেতনাকে এবং মুক্তিযুদ্ধের স্মৃতি রোমন্থনের জন্য আপনারা এসেছেন, এজন্য আপনাদেরকে ধন্যবাদ দিতে হয়। যেহেতু আপনাদের মনের ভিতরেও মুক্তিযুদ্ধের কিছু কথা আনাগোনা করছে। এটা ব্যাপৃতভাবে বলতে গেলে 270 দিন যুদ্ধ হয়েছে। 270 দিনের প্রতিদিনেরই কিছু না কিছু ঘটনা আমার সহযোদ্ধাদের কাছে আছে। তা আমরা আজকে যেখানে বসে আছি, এই জায়গাটি ছিল 1971-এর একটা খুব নাম সমৃদ্ধ জায়গা। এই জায়গাটায় এইখান থেকে একটা খাল ছিল, সামনে একটা তাল গাছ ছিল, এখানে অল্প একটু জায়গা ছিল। 1971-এর যখন এই 9 নম্বর সেক্টরের যে প্রধান যুদ্ধ ঘাঁটি ছিল এই জায়গাটার নাম ছিল তখন দরগাবাড়ি মুক্তিযোদ্ধা কেন্দ্র। তারপরে পরবর্তী সময়ে এটা মুক্তিযোদ্ধা মিলন কেন্দ্র হয়েছে, যে প্রতি বছর এখানে অনেক নামি দামি বিভিন্ন জেলার মুক্তিযোদ্ধা এবং বিভিন্ন মন্ত্রী, এমপি, মুক্তিযুদ্ধের পক্ষের লোকজন এখানে আসেন এবং অনেক উচ্চ পদস্থ কর্মকর্তারাও এখানে আসেন। প্রতি বছর আমাদের এখানে একটা মেলা হয় এবং সেই জন্যই আমি বলছি, এবং এটার নাম মুক্তিযোদ্ধা মিলন কেন্দ্র হয়েছে। এই মুক্তিযোদ্ধা মিলন কেন্দ্র নামটির পিছনে যার কথা প্রথম স্মরণ করতে হয়, তিনি হলেন বরিশালের একজন প্রখ্যাত মুক্তিযোদ্ধা বীর প্রতীক, সে মহিউদ্দিন মানিক বীর প্রতীক। মহিউদ্দিন মানিক বীর প্রতীক তিনি 1990-এর 6 সেপ্টেম্বর ওইখানে এসে এই জায়গাটা দেখাশোনা করেন এবং দেখাশোনার পরে তারপর এই জায়গাটার নাম করেন মুক্তিযোদ্ধা মিলন কেন্দ্র। আমাদের মুক্তিযোদ্ধা মিলন কেন্দ্রের পাথরটা ওই জায়গায় ছিল। পাথরটা গত সিডরে অথবা তার আগে ভেঙে গেছে, তারপর আর পাথর আমরা লাগাতে পারিনি। প্রতি বছরের জায়গায় অনুষ্ঠান হয়। এখন স্মৃতির কথা যদি বলেন, আমি একজন মুক্তিযোদ্ধা। আমি 1971-এর 26শে মার্চ, 25শে মার্চ যে কালো রাত্রি, তারপরের দিন 26শে মার্চের ট্রেনিং শুরু করি গৈলা স্কুল মাঠে। তারপরে সেখান থেকে আমাদের ক্যাম্প নিয়ে যাই গৌরনদীতে। গৌরনদী থেকে আমরা গৌরনদী থানার অস্ত্রাগার লুণ্ঠন করি, থানা লুণ্ঠন করি আমরা 16ই এপ্রিল। এবং সেখানে এক দারোগা ছিলেন খুব শক্তিশালী, তার নাম ছিল কাশেম মোল্লা। এলাকার লোকেরা জানবে যে উনি বলতেন বারে বারে কথায়, উপরে আল্লাহ নিচে কাশেম মোল্লা। এই কাশেম মোল্লার হাতটা ভেঙে দেই এবং তার অস্ত্রাগার লুণ্ঠন করে আমরা 27টি 303 রাইফেল এবং 8 পেটি গুলি এবং অন্য সরঞ্জামাদি নিয়ে আসি। এরপর আমরা বাহিনী গঠন করি। 1971-এর 25শে এপ্রিল রবিবার আমরা প্রথম কটকস্থল নামক জায়গায় আমি আমার সাথে সহযোগী এ সকল মুক্তিযোদ্ধাদের নিয়ে, মাত্র 30 জন মুক্তিযোদ্ধা নিয়ে 26 গাড়ি পাকিস্তানি আর্মির বিরুদ্ধে আমরা মাত্র 20 রাউন্ড গুলি ছিল, সেই গুলি নিয়ে আমি তাদের বিরুদ্ধে লড়াই করেছি। আমাদের 4 জন লোক শহীদ হয়েছে, পরিমল, হাসেম পুলিশ, মুক্তার এবং আলা বক্স, এবং তাদেরকে যথাযথ জায়গায় কবর দিতে পেরেছি। কিন্তু আমরা প্রাণে বেঁচে গেলেও আমরা যুদ্ধে শেষ পর্যন্ত টিকে থাকতে পারিনি। ওদের 8 জন আমরা খতম করেছি এবং ওদের 8টা গাড়ি আমরা টায়ার পাঞ্চার করেছি এবং একটা গাড়ি পুড়ে দিয়েছি। তারপর থেকে আর যুদ্ধ থামে নাই। তারপর থেকে যুদ্ধ এমনভাবে চলছে যে আমরা এখান থেকে সেখানে, সেখান থেকে ওখানে। একবার মোরাকাঠিতে ক্যাম্প করেছি। মোরাকাঠি ক্যাম্প থেকে সেখান থেকে আমি 25শে মে গিয়েছি মুলাদি থানার। তখন কমান্ডার ছিলেন না, তখন আপনার নাম শুনে থাকবেন আব্দুল কুদ্দুস মোল্লা। উনি আমাদেরকে ডাকলেন যে আমার তো অস্ত্র নাই, মুলাদি থানা আক্রমণ করে ওখানে যদি আমরা কিছু করতে পারি। তা এরপরে 25শে মে ওই মুলাদি থানা আক্রমণ করে আমরা ওখানে 27 জন পাকিস্তানিকে হত্যা করেছি এবং আমরা প্রচুর অস্ত্র জোগাড় করে আমরা তখন ওই আব্দুল কুদ্দুস মোল্লাকে দিয়েছি। কুদ্দুস মোল্লা একটা বেস
গঠন করেছে। এভাবে আমরা বিভিন্ন জায়গায় যুদ্ধ করতে করতে যখন আমরা মনে করছি যে আমাদের এই ছোট অস্ত্রে হবে না, আমাদের ভারত যেতে হবে, তখন আমরা পরিকল্পনা নিলাম আমরা ভারতে যাব। ইতোমধ্যে ক্যাপ্টেন ওমর শাহজাহান, অর্থাৎ তার নাম ছিল ক্যাপ্টেন শাহজাহান, তার ছদ্ম নাম ওমর, এই দিয়ে তাকে আমাদের এই দক্ষিণবঙ্গের যুদ্ধ পরিচালনার জন্য তাকে মেজর জলিল পাঠিয়েছেন। এইটা ছিল সাব সেক্টর হেডকোয়ার্টার। আপনারা এটা জানেন, এইটা সাব সেক্টর হেডকোয়ার্টারের প্রধান যুদ্ধ ঘাঁটি। হ্যাঁ, 9 নং সেক্টরের সাব সেক্টর হেডকোয়ার্টার। যাই হোক বন্ধুগণ, মুক্তিযুদ্ধের স্মৃতি কি বলবো, এখানে 9ই সেপ্টেম্বর এসে ক্যাপ্টেন ওমর যুদ্ধঘাঁটি করে। আমাদের এই আপনারা বোধহয় ছবিতে আসছে কিনা দেখেন, পিছনে একটা ভগ্নদশা বিল্ডিং আছে। এই বিল্ডিংটা তৎকালীন পাকিস্তান আমলের এইখানেই বাড়ি। আব্দুল করিম মেম্বার নামক একজন মেম্বার ছিলেন, তার নামেই তিনি খেজুর গাছের পাজা দিয়া ইট পোড়াইয়া এই বিল্ডিংটা তৈরি করছিলেন। এই বিল্ডিংটার পূর্ব পাশে একটা কোঠা ছিল, সেই কোঠাটাই ছিল আমাদের অস্ত্রাগার বা আমাদের কোত, যেটাকে বলি আমরা আর্মির ভাষায় বা মিলিটারি কোত, যে জায়গায় অস্ত্রপাতি এবং গোলা বারুদ থাকে। ক্যাপ্টেন ওমর ওখানেই শুইতেন এবং এর পশ্চিম পাশে আমাদের প্রায় 100 ফুট জায়গা ছিল। সেই 100 ফুট জায়গায় আমরা মুক্তিযোদ্ধারা ওই ইট শিয়রে দিয়ে আমরা থাকতাম। আর এখানে এই পুরা এলাকার বিভিন্ন লোকজন যারা ধনী বলতে গেলে, যাদের সে যোগ্যতা আছে, আর্থিক যোগ্যতা আছে, তারা এই জায়গায় 300 থেকে 500 মুক্তিযোদ্ধা পর্যন্ত ডেইলি আমাদের খাওয়া দাওয়া করাইতো। এক বাড়িতে গিয়ে আমরা বলতাম যে আপনার আল্লাহ ভালো রাখছে, আমার মুক্তিযোদ্ধা ওইখানে 450 লোকের খাবার দেবেন আগামী দিন দুপুরে। তারা এসে দিয়ে যাইতো, আমরা এখানে খেতাম। আবার এখানে নতুন নতুন যুবক ছেলেপেলেদের ট্রেনিং দেওয়া হতো। এইখান থেকে 26টি থানার সাথে যুদ্ধ করা হতো। এখান থেকে গিয়া বিন্যা, গাবখান, চাষৈর, তারপর শেষে রহমতপুর, হ্যাঁ, স্বরূপগাড়ি, ইন্দিরহাট, হ্যাঁ, ডুগি, তারপর এরকম বহু জায়গায় বড় বড় রকমের যুদ্ধ এখান থেকে হয়েছে এবং বেশ কিছু মুক্তিযোদ্ধা শহীদও হয়েছে কোনো কোনো যুদ্ধে। এবং এই জায়গায় যিনি কমান্ডেন্ট ছিলেন, হেড কমান্ডেন্ট, তার গুলি লেগেছিল এবং সেই যুদ্ধে আমাদের আলতাফ নামক একজন মুক্তিযোদ্ধা সৈনিক তিনি শহীদ হয়েছেন। সে বীর বিক্রম, তার বাড়ি ভবানীপুর, এখান থেকে কাছেই। তো সেই মুক্তিযুদ্ধের স্মৃতি ধরে রাখার জন্য আমরা সেই ভগ্নদশা ভাঙা বিল্ডিংটাকে আবার মেরামত করছিলাম, কিন্তু তাও হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। দেশ স্বাধীন হয়েছে 1990-এর পরে। এখানে প্রতি বছর মুক্তিযোদ্ধাদের একটি সমাবেশ হওয়ার কথা, কিন্তু বিভিন্ন কারণে অকারণে আমরা করতে পারিনি। দেশ স্বাধীন হওয়ার পরে এই মুক্তিযুদ্ধের চেতনা চারিদিকে সমস্ত পরবর্তী প্রজন্ম বা তৎকালীন প্রজন্মের মাঝে ছড়িয়ে ছিটিয়ে দেওয়ার জন্য আমাদের প্রাণপণ চেষ্টা ছিল, কিন্তু পারি নাই। কারণ দেশ স্বাধীন হয়েছে তখন মুক্তিযুদ্ধের চেতনায়, কিন্তু পরবর্তীতে ক্ষমতা নিয়ে গেছে মুক্তিযুদ্ধের চেতনার বহির্ভূত লোকেরা, এবং তারা দীর্ঘদিন শাসন করার পরে রাজাকারের গাড়িতে পতাকা পর্যন্ত দিয়েছে, রাজাকারদের মন্ত্রিত্ব দিয়েছে। এ সকল কারণে আমরা অনেক মুক্তিযোদ্ধারা আমাদের নাম স্বীকার করতেও পারি নাই, অনেক মুক্তিযোদ্ধারা আমাদের নাম তালিকায়ও আসে নাই। এই যে আমাদের শুক্কুর ভাই ডিসি, আমরা ডিসি বলি একে, এই শুক্কুর ভাই ডিসি, উনি মুক্তিযুদ্ধে আসতে পারে নাই। এই যে আমাদের এই এক ভাই আছে মোহাম্মদ ভাই, এই মোহাম্মদ ভাই রে ছাড়া আমাদের এই ছিল আমাদের বাহক। হ্যাঁ, এই মোহাম্মদ ভাই তার নৌকার ডরার ভিতরে গোলা বারুদেগুলো নিয়ে এক জায়গায় থেকে আরেক জায়গায় পরিবহন করছেন। তাদের অস্ত্র ছিল তখন বৈঠা আর লগি, অথচ তিনি মুক্তিযোদ্ধা হতে পারেন নাই। এই একজন মুক্তিযোদ্ধা, সশস্ত্র মুক্তিযোদ্ধা, মাঠে আমার সাথে যুদ্ধ করেছে। এই একজন মুক্তিযোদ্ধা দুঃসাহসী আমার সাথে যুদ্ধ করেছে। এই খন্দকার আমার সাথে বহু যুদ্ধে অংশগ্রহণ করেছে। শাহজাহান আমার সাথে বহু যুদ্ধে অংশগ্রহণ করেছে। এরা আমাদেরকে রসদ জগিয়েছে। এগুলো কথা যদি এখন বলি যুদ্ধের 50 বছর পরে, তখন আমাদের মনটা খারাপ লাগে 2টি কারণে। একটি কারণ, যখন দেখি মুক্তিযোদ্ধাদের তালিকার ভিতরে রাজাকার, রাষ্ট্রে এই পাকিস্তানি পন্থী অর্থাৎ দেশের স্বাধীনতা বিরোধী লোকেরা মুক্তিযুদ্ধের তালিকার ভিতরে ঢুকে সুকৌশলে তারা ভাতা তুলে নিচ্ছে। এই গেল একটা দুঃখ। আরেকটা দুঃখ হলো, যারা দুর্বল,
যারা কাউকে ঘুষ দিতে পারেন নাই, যারা কাউকে রাজি খুশি করতে পারেন নাই, তারা দূরে সরে আছেন এবং সেই সকল সশস্ত্র মুক্তিযোদ্ধারা এখনও তালিকায় আসতে পারেন নাই। বহুবার যাচাই বাছাই হয়েছে। আমরা একখানা সঠিক যাচাই বাছাই তালিকা, একটা মুক্তিযুদ্ধের তালিকা এই যে জাতিকে যেতে পারি না, এই জন্য আমাদের দুঃখ লাগে। আমরা নিজেদেরকে নিজেরা ভর্ৎসনা করি এই জন্য যে একখানা সঠিক মুক্তিযোদ্ধার তালিকা আমরা দিতে পারি নাই। কারণ আমাদের মধ্যে লোকেরাই, আমার মতো কোনো লোকেরাই কোনো মুক্তিযোদ্ধা কিংবা রাজাকার কিংবা রাষ্ট্রের বিরোধিতা করেছে, যে তাদের শনাক্ত করেছি যে ইনি মুক্তিযোদ্ধা ছিলেন। এই কারণেই হয়েছে। অতএব সত্য কথা বলতে কি, সর্ষের ভিতরেই কিছু ভূত এখনও আছে, ভবিষ্যতেও থাকবে কি না জানি না। তো এরই সাথে একটু বলি যে 1971-এর 16ই অক্টোবর, সেদিন ছিল শনিবার দিবাগত রাত্রে ক্যাপ্টেন ওমর তার বাহিনী সহ এই জায়গায় মাত্র 17 জন মুক্তিযোদ্ধা রেখে তারপর উনি বিন্না নামক জায়গায় পাকিস্তানি ক্যাম্প দখলের জন্য চলে গেলেন, মাত্র 17 জন রেখে। মুক্তিযোদ্ধাদের মধ্যে নিশ্চয়ই কোনো জাসুস বা গোয়েন্দা ছিল, যারা জানাই দিয়েছে যে আপনারা তাড়াতাড়ি বরাকোটা অ্যাটাক করেন, বরাকোটার চারিদিক দিয়ে ঘিরে ফেললে অনেক লোক যদি মারেন, অনেক বাড়িঘর পোড়ান, ক্ষতি করেন, তাইলে আর মুক্তিযোদ্ধারা কোনো সময় পাবলিকের সমর্থন পাবে না। এই কারণের জন্য 17ই অক্টোবর রবিবার এই 13টি গ্রাম, ধামরা থেকে শুরু করে ধামরা, ওটরা, গাজীরপাড়, গাববাড়ি, নরিঙ্গা, মাহার, চাউলাহার, নরসিংহা, এই সকল জায়গায় ঘেরাও হয়ে দক্ষিণ ধামরা এই সকল অ্যাটাক করছে। এবং সত্যি কথা বলতে কি, এবং এর স্মৃতি রক্ষা করার জন্য বর্তমান সরকার সদয় হয়ে বিষয়টি অনুভব করছে এবং সেই কারণের জন্য আমাদের এখানে একটা স্মৃতিসৌধ ওখানে তৈরি হয়েছে। আমরা মুক্তিযোদ্ধাদের চাঁদায়, মুক্তিযোদ্ধারা যে 12,000 টাকা করে মাসে মাসে পাই, তার থেকে আমরা 100 টাকা করে দিয়ে আমরা তো সামনে একটা স্টেজ করছি যে মুক্তিযোদ্ধা মিলন কেন্দ্রের স্থায়ী মঞ্চ। আপনারা দেখতে পারেন, আপনাদের ক্যামেরা যদি ওখানে যায় তাহলে দেখবেন, বা পরবর্তী সময় দেখিয়ে নেবেন, দেখতে পারবেন যে মুক্তিযোদ্ধাদের স্থায়ী মঞ্চ। যাই হোক বন্ধুগণ, এই গ্রামে যে সকল এই মহান মুক্তিযুদ্ধ চলাকালীন 1971-এর 17ই অক্টোবর রোজ রবিবার উদিরপুর থানার বিভিন্ন গ্রামে পাক হানাদার বাহিনী যাদের নির্মমভাবে হত্যা করেছে সে সকল শহীদদের নামের তালিকা আমার হাতেই আছে। আমি আপনারা রেকর্ড করে নেন। ধামরা গ্রামের কথা বলি, আমি আগে বলবো যেহেতু ধামরা থেকে আগে ঢুকছে। আব্দুল করিম মোল্লা, দলিলউদ্দিন মোল্লা, শফিজউদ্দিন ফকির, গেরদে আলী ফকির, শাহজাহান শিকদার, হরেন চন্দ্র ডাক্তার, আবু জাফর, হিরুমিয়া, ফজলু দেওয়ান, বাবু খা, মাজেদ আলী মের্দা, নাজেম হাওলাদার, আরদ আলী হাওলাদার, আব্দুল সালাম ঢালি, ইসরাইল সর্দার, বিজয় মালি। আর মালিকান্দা গ্রামের কার্তিক চন্দ্র হালদার আর নিশিকান্ত হালদার। নাঠই গ্রামের লুতু শরীফ, লস্করপুর গ্রামের হাশেম আলী ঘরামি, কাংশি গ্রামের চান্দু হাওলাদার, আব্দুল জব্বার ব্যাপারী, আব্দুল মজিদ। আর এই বরাকাঠায় যাদেরকে নির্মমভাবে হত্যা করেছে আব্দুল খালেক মাস্টার, জামাল হোসেন, হাফিজুল আলম মানিক মিয়া, বেল্লাত আলী খা, আদম আলী মল্লিক, আব্দুল মাজেদ মল্লিক, নেয়াল উদ্দি, আব্দুল মতিন, অজেদ ব্যাপারী, মফসের ব্যাপারী, লালু হাওলাদার, সৈয়দ আলী ব্যাপারী, সেকেল উদ্দি হাওলাদার, মুক্তার ব্যাপারী, গোলাম মোস্তফা, নুরুল হক, অজেদ আলী সর্দার, মাখনলাল হাওলাদার, আব্দুল জব্বার, অমূল্য হালদার, জোসনা বারই, সৈয়দুদ্দি ব্যাপারী, বোবা হাসেম, বাসাই ব্যাপারী, আব্দুল সত্তার ব্যাপারী, লালু মল্লিক, উপেন বিশ্বাস, রামকৃষ্ণ হালদার, ধলু শীল, আনার কলি, মহেন্দ্র হালদার, আব্দুল হক মুন্সি, তোরাব আলী হাওলাদার, রাজা আলী হাওলাদার। এই কজন ছিল বরাকোঠা গ্রামে। মানুষ তো যে যার প্রাণপণ পালিয়ে বাসছে, কিন্তু খাটিয়ালপাড়ার তারক হালদার, জগবন্ধু হালদার, শরীশচন্দ্র বালা, মোহাম্মদ ইসমাইল খা, সোনামদ্দি হাওলাদার এরা বাঁচতে পারে নাই। গাজীরপাড় গ্রামে কাদের দফাদারকে ওরা হত্যা করেছে নির্মমভাবে। রজ্জবালি খোরা রজ্জবালি ভাবছে কি যে বুঝি করলিং দিতে আছে, দেশে তাকে মারিয়া। আব্দুল আলী ব্যাপারী, আব্দুল মজিদ রারি, এই মজিদ রারিকে জবাই করিয়ে মারছে। লেহাজুদ্দি হাওলাদার একেও গুলি করিয়ে মারছে। হাজেরা বেগমকে গুলি করিয়ে মারছে। রশিদ শিকদার, সোবহান শিকদার। আর গৌর নদী থেকে আসছিল আমাদের এলাকায় 2 জন ব্রাহ্মণ ছিল। এই 2 জন ব্রাহ্মণের নাম আমরা উদ্ধার করতে পারি নাই। টোটাল আমাদের হিসেবে দেখা গেছে যে আমরা এখানে সে 15 জন ছিল ধামুরা গ্রামের,
আর বিভিন্ন গ্রাম মিলাইয়া আমরা 7-9-79 জন। হ্যাঁ, সবচাইতে এই এলাকার লোক বেশি ক্ষতি হয়েছে। আর একটা কথা আপনাদের জ্ঞাতার্থে জানাই, সেটা হলো এই যে মানুষ যে যার প্রাণ নিয়ে বাঁচার চেষ্টা করেও আমরা মাত্র 79-80 জন লোক আমাদের শহীদ হয়েছে। কিন্তু বিলম্বে হলেও আপনাদের গোসরিপতির জন্য জানাই, আমাদের এক বীর মুক্তিযোদ্ধা একটু দেরিতে এসেছেন, আমাদের এই হোসেন ভাই। এই হোসেন আলী যুদ্ধের সময় তার মাথায় ঝাঁকড়া চুল ছিল, তাকে বাঘা হোসেন বলতো, বাঘা আলী বলতো, বাঘা আলী। এই বাঘা আলী সেই, আপনারা একটু ক্যামেরাটা একটু তার দিকে তাক করেন, তাই সে দেখে কিনা। হ্যাঁ, আচ্ছা, এই বাঘা আলী উনি অসুস্থ, কিছুদিন আগে ওনাকে একটা দুরারোগ্য রোগ হয়েছিল, ক্যান্সার নামক, কিন্তু উনি প্রাথমিক পর্যায়ে চিকিৎসা দিতে পারছেন দেখে আজও আমাদের মধ্যে আছেন। জানি না ওনাকে আল্লাহ আবার কবে টান দিয়ে নিয়ে যায়। আমরা যে কজন সশস্ত্র মুক্তিযোদ্ধা এই উজিরপুর উপজেলায় যুদ্ধ করেছি, তাদের মধ্যে তালিকাভুক্ত ছাড়া বলছি সশস্ত্র মুক্তিযোদ্ধা, তাদের মধ্যে এখন পর্যন্ত কমপক্ষে 3/1 মারা গেছে। আর 3/2 যারা আছি তারা এরকম জরাজীর্ণ, অসুস্থ, বয়োবৃদ্ধ এবং পরন্ত বয়সী, যে কোনো সময় আমাদের মৃত্যু হয়ে যাবে। তো যাই হোক, মুক্তিযুদ্ধের স্মৃতি রক্ষার্থে এই এলাকার মানুষ অনেক কিছু দিয়েছে। আবার এই এলাকায় আপনারা শুনলে অবাক হবেন, 450 বাড়ি পুরে সাইকেল রয়েছে, 450 আর 461, আমি বলি 450, 461টি বাড়ি পুরে সাই করে দিয়েছে পাকিস্তানিরা এই মুক্তিযুদ্ধ করতে গিয়ে। সেই স্মৃতি ধরে রাখার জন্য আমরা এই মুক্তিযোদ্ধা মিলন কেন্দ্র করেছি। আর যারা যে সকল মুক্তিযোদ্ধারা আমার এখনও কাছে আসে, তারাও শুনুক, তারাও জানে। এই আমাদের এখানের মাস্টার, কি মাস্টার নাই, হ্যাঁ, না এটা হাডুডু খেলতো, হ্যাঁ, মোবারক মাস্টার তালিকাভুক্ত মুক্তিযোদ্ধা, উনি এখন ট্রেনিং করাইছেন, উনি নাই। গনি নাই, হ্যাঁ, এই নুর ইসলাম নাই, এই নূর মোহাম্মদ সোনামদ্দি, বাপের নাম সোনামদ্দি নাই। আবার ওই এক জায়গায় ওই জায়গায় পোস্ট অফিসের নাই। আব্দুল হাকিম ডাকুয়া নাই। এই কাছাকাছি এই গাজীরপাড়ের হাসেম নাকি একজন, ওই পশ্চিম পাশের বাড়ির নাই, সে তালিকাভুক্ত হইতে পারে না, তিনি নাইও। এরকম অনেক মুক্তিযোদ্ধা আছে, যুদ্ধ করেছেন, তালিকাভুক্ত হতে পারেন নাই। আবার অনেক অমুক্তিযোদ্ধা আছে, তালিকাভুক্ত হয়েছে, রাজাকার ছিল, তারা তালিকায়ও আছে, ভাতায়ও আছে, সব কিছুতে আছে। আমাদের বড় দুঃখ হয়, সরকার যদি চুলচেরা বিশ্লেষণ করে এগুলোকে মুক্তিযোদ্ধার সারিতে, যারা বাকি আছে তাদেরকেও সারিতে নেওয়া, এবং অমুক্তিযোদ্ধা আছে তাদেরকে শাস্তিমূলক ব্যবস্থা দেওয়ার পরে তাদেরকে বের করে যদি যেতে পারতেন, তাহলে আমরা একটা সঠিক সোনার বাংলা পাইতাম। আমার এই সোনার বাংলায় পতাকা উঠছে এই সকল কারণেই, আমরাই পতাকা উড়িয়ে দিয়েছি আমাদের মধ্য থেকেই কেউ। ঠিক সেই রকম আমরা মুক্তিযোদ্ধা যারা আছি, তারা আমাদের মনে আনন্দও আছে, যেন আমরা দেশ স্বাধীন করেছি, আমরা দেশের জন্য রক্ত দিয়েছি, প্রাণ দিয়েছি, আমাদের স্ত্রী পুত্র পরিবার পরিজন, টাকা পয়সা, ধন দৌলত, বাপ মা সব কিছু ফেলে দিয়ে বিনা বেতনে বঙ্গবন্ধুরও অঙ্গুল হেলনে বলছে তোমাদের যুদ্ধ করতে হবে, আমরা যুদ্ধে ঝাঁপিয়ে পড়ছি, আমরা প্রাণ দিতে গেছি। কিন্তু যুদ্ধের এই 50 বছর পরে এখন দেখি আমাদের কাতারে যে সকল মুক্তিযোদ্ধারা ভাতা তুলছে, যে সকল মুক্তিযোদ্ধাদের নাম, তাদেরকে আমরা কখনো দেখিনি। আবার অনেক মুক্তিযোদ্ধার চোখ এখন পানিতে ভেজা, যে আমরা যুদ্ধ করেছি, ভারতে গিয়েছি, ট্রেনিং নিয়েছি, 3-4টে যুদ্ধ করেছি, আমরা তালিকার অন্তর্ভুক্ত হতে পারি নাই। তো অনেক কথাই বললাম, আমাদের শোক, দুঃখ, বেদনা এবং মুক্তিযুদ্ধের এই যে মহিমাময় গর্বান্বিত সকল ইতিহাস আপনাদের সাথে তুলে ধরলাম। এগুলো অকপটে সত্য এবং সত্য। আপনারা কি বলেন? সত্য। অতএব আমি বলবো, সরকারের যদি দক্ষিণ হস্ত সম্প্রসারণ করেন, যে মুক্তিযোদ্ধার তালিকা থেকে অমুক্তিযোদ্ধাদের বের করে দেন, আর মুক্তিযোদ্ধা যারা বাইরে আছে তাদেরকে ভিতরে ঢুকানোর ব্যবস্থা করেন। NSI, DIB, CID, বহু রকমের সরকারের দপ্তর আছে, সেই সকল দপ্তর দিয়ে পরীক্ষা করলে আমাদের এই তালিকাটি ঠিক হবে। এবং এই মুক্তিযোদ্ধা মিলন কেন্দ্র যেন, হাজার বছরও মানুষের মধ্যে এই দেশে একটা যুদ্ধ হয়েছিল, অনেক রক্তের বিনিময়ে আমরা দেশ স্বাধীন করেছি, এটা যেন জানতে পারে। এই মুক্তিযোদ্ধা মিলন কেন্দ্র যেন পরবর্তী প্রজন্ম
তাদেরকে জানিয়ে দিতে পারে যে এদেশে 1971 সনে একটা অসম যুদ্ধ হয়েছিল, একটা গণযুদ্ধ হয়েছিল, সেই যুদ্ধে অংশগ্রহণ করেছিল তখনকার দিনের আবাল বৃদ্ধ বনিতা সকল মানুষগুলো। তো জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।